অবশেষে শূন্যরেখা থেকে ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ। পুশিন ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার। ধর্মের নামে বিভাজন তৈরিতে একটি গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। তনু হত্যায় সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলের রেড নোটিশের নির্দেশ। ট্রাম্পের অনুরোধে একে অন্যের ওপর হামলা বন্ধের ঘোষণা ইরান ও ইসরায়েলের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। অবশেষে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেয়া নারী শিশুসহ ২১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পুশিন ঠেকাতে সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এদিকে দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। পুশিন, সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। প্রায় ৭০ ঘণ্টা পর পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেওয়া নারী শিশুসহ ২১ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের শূন্য রেখায় ফেলে চলে যায় বিএসএফ। বিজিবির কড়া নজরদারির কারণে তাদেরকে বাংলাদেশে ঢোকাতে পারেনি বিএসএফ। এদিকে সীমান্তের শূন্য রেখায় অবস্থানের দুদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্য রেখা থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে পুশিন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে জানিয়ে সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে, যারা ধর্মের নামে দেশে বিভাজন তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতাকে অস্বীকার করে ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা সফল হবে না। বিএনপি উদারপন্থী রাজনীতিতে বিশ্বাস করে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর এক আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও ক্ষমতাসীন দলের মহাসচিব। দীর্ঘ ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েও মানুষের হৃদয় থেকে মুছে দেয়া যায়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়। স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, এখানকে অস্বীকার করার কোনো পথ থাকে না। অথচ একটা গোষ্ঠী আজকে সেটাকে অস্বীকার করে তারা বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, একটা ধর্মভিত্তিক একটা সমস্যা তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান ওরফে জাহিদ এবং সৈনিক শাহিন আলমের বিরুদ্ধে। আদালত সূত্র জানায়, সম্প্রতি পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম কুমিল্লার আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। এদিকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে আজ দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে বিচারক তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক সড়ক বাতি প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন। সিটি প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সোমবার তারেক রহমান এই প্রস্তাব নাকচ করে দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী সিটি প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়ার কোনো গুরুত্ব বহন করে না। এই সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী প্রয়োজনে যেতে পারেন। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবেলায় জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা, সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপরে একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী 5 বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই NBR এর রাজস্ব আদায়ে ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ 6,50,000 কোটি টাকার ঘর ছাড়িয়েছে।
ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি। এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থবছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। আজ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ২৬ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীরা ২০২৭ সালে পাঠ্যপুস্তক পাবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, যুগোপযোগী পরিবর্তিত কারিকুলামে বই ২০২৮ সালে দেয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা ৭ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং ৮ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। এক মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবার সময় ২ দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকদের প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। আমরা আরো 2 দিন টাইম দিয়েছি ওনাদেরকে, 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবেন এবং ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবেলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে 17 অংশের চলমান কাজ ঘুরে দেখেন। 2025 সালের তুলনায় এবছর অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ কয়েকটি চাঞ্চল্যকর মামলা দ্রুত তদন্ত ও অভিযোগপত্র দাখিলকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় টিআইবি প্রকাশিত অপরাধ প্রতিবেদনের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এবছর অপরাধ কমেছে। একই সাথে তিনি জানান, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ভালো কাজ করলে পুরস্কার, জনভোগান্তি ও দুর্নীতি করলে ছাড় দেবে না সরকার। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 শিশু হামের উপসর্গ নিয়ে আর 1 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো 628। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 536 শিশু, নিশ্চিত হামে
92 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 8 শিশুর মধ্যে 3 শিশু ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ 24 ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1092 জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 974 শিশু। তাদের মধ্যে 346 শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ও বরিশাল। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ নয়, নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বিকেলে ঢাকা 9 আসনের স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আয়োজিত নাগরিক সেবা ও মশক নিয়ন্ত্রণ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান, আগামী 2 বছরের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে দক্ষিণ সিটিতে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেন, যে কোনো মূল্যে মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এদিকে নাগরিক সেবা প্রদানে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। আমরা বিশ্বাস করি যে কাজের মাধ্যমেই আমরা আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ, আগামী ঢাকা নয় করতে চাই। সেখানে সকলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিজ এর মহাসচিব ওহ সং। বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সাক্ষাতে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, মব সন্ত্রাস করে রাজনীতিতে জায়গা নেবার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেয় না। 151 সদস্যের কমিটিতে বাদ পড়া ত্যাগীদের যুক্ত করার চেষ্টা চলছে বলে জানান যুবদল সভাপতি। আর যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে যুবদল। যুব সমাজের জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে যুবদলকে তৈরি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গত 16 বছর রাজপথে সকল আন্দোলন সংগ্রাম, আগামী দিনের রাজনীতিতে যুবদল বাংলাদেশে কার্যকর ভূমিকায় থাকবে। সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে অতীতের মতো আগের মতো যুবদল মাঠে থাকবে। আমি সারা বাংলাদেশের সমস্ত নেতা কর্মীকে যুবদলকে ঐক্যবদ্ধ করার জন্য, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। দুপুরে জঙ্গল সলিমপুরে রাস্তা নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান 26 এসএবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল আল মাসুদ। তিনি বলেন, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত, আলীনগর টেক্সটাইল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত, আলীনগর থেকে ভাটিয়ারি বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে সংযুক্ত সড়ক ও জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে। জঙ্গল সলিমপুরের পর্যাপ্ত সড়ক যোগাযোগ না থাকায় সন্ত্রাসী গোষ্ঠী ও ভূমিদস্যুরা ত্রাসের জনপদে পরিণত করেছিল এলাকাটিকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের জন্য এবারই সবচেয়ে ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেবার পরিকল্পনার কথা জানান মেহেদী হাসান মিরাজ। এদিকে বাংলাদেশের মাটিতে সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ। মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বেলা 11টায় মুখোমুখি হবে এই দু দল, জানাচ্ছেন মমিনুর রিপন। 15 বছর পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যে দলটির বিপক্ষে মিরাজদের অতীত ইতিহাসটা একেবারেই হতাশার। মুখোমুখি 4 ওয়ানডে সিরিজের সবগুলোতেই হোয়াইট ওয়াশের সঙ্গী হয়েছে বাংলাদেশের। আর 2 দলের খেলা 22 ওয়ানডেতে মাত্র একবারই জয়ের হাসি হেসেছে লাল সবুজরা। সেই স্মৃতিটাও 2005 সালের। তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরমেন্স, তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি আর কন্ডিশনের বিবেচনায় অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। অজিদের বিপক্ষে জয়ের পথ খোঁজার সঙ্গে 2027 বিশ্বকাপেও চোখ রাখছেন মেহেদী মিরাজ। আমরা ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। এদিকে 2011 সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলা হয়নি অস্ট্রেলিয়ার, তাই এই সিরিজ নিয়ে রোমাঞ্চিত অজি অধিনায়ক জশ ইংলিশ। ট্রেভিস হেড, মিচেল মার্শদের মতো অভিজ্ঞরা না থাকলেও দল নিয়ে আশাবাদী সফররতরা। এটা খুবই রোমাঞ্চিত হতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা সচরাচর হয়ে ওঠে না। ভিন্ন কন্ডিশন হওয়ায় দলের সবাই বেশ আগ্রহী। ছেলেরা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। আশা করি লড়াইটা দারুণ হবে। দিনের বেলা ম্যাচ হওয়ায় প্রচণ্ড গরমের চ্যালেঞ্জটা নিতে হবে দু দলকেই, সঙ্গে বৃষ্টির আশঙ্কা তো থাকছেই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটে দ্রুততম শতকের কীর্তি গড়লেন হাবিবুর রহমান সোহান। ঢাকা লিগে সিটি ক্লাবের বিপক্ষে 45 বলে শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। এর আগেও লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল হাবিবুরের। তার সমান 49 বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনেরও। আজ 45 বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন হাবিবুর। 58 বলে 130 রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দেওয়ার আগে ইনিংসে 13টি 6 ও 8টি 4 মারেন হাবিবুর। তার শতকে 322 রান করা লেজেন্ডস অফ রূপগঞ্জ জয় পেয়েছে 78 রানে। তবে রূপগঞ্জ জয় পেলেও হেরেছে মোহামেডান। ঢাকা লেপার্সের বিপক্ষে 5 উইকেটে হেরেছে শীর্ষে থাকা দলটি। এদিকে গাজী গ্রুপের বিপক্ষে 12 রানে আবাহনী জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের প্রথম 3 দলের পয়েন্ট এখন সমান। ফলে ঢাকা লিগের চ্যাম্পিয়ন কে হবে তা নির্ধারিত হবে শেষ রাউন্ডেই। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।